অনলাইন ক্লাস খিলগাঁও আইডিয়াল স্কুল চতুর্থ শ্রেণীর গণিত বিষয় আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং তোমাদের আমি কিছু সৃজনশীল অঙ্ক আজকে আমি করাবো। সোনামণিরা, তোমরা কোভিড-19 এর কারণে স্কুলে আসতে পারোনি এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারোনি, কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের নিয়ে ভাবছি। আজকে আমি তোমাদের গণিত বই থেকে সৃজনশীল অঙ্ক তোমাদের করাচ্ছি। নিচে 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। এখানে দেওয়া আছে 0, 2, 9, 6, 8, 4। প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটি তৈরি করো, বৃহত্তম সংখ্যাটি তৈরি করো, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। আমি তোমাদের এই অঙ্কগুলোর সমাধান করে দিচ্ছি। 6টি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আছে 9, তারপরে আছে 8, তারপরে আছে 6, তারপরে 4, তারপরে 2, পরিশেষে আছে 0। 6টি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপরে 0, 4, 6, 8 ও 9। 6টি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা বলেছে, সুতরাং আমরা 9 আগে লিখতে পারছি না, কারণ 9টা বিজোড় সংখ্যা। আমরা সবার আগে 8 লিখেছি। 8, 6, 4, 2, 0, 9। 6টি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমরা প্রথমে 0 লিখতে পারছি না, কারণ প্রথমে 0 লিখলে 0 এর কোনো মূল্য হয় না। তাই আমরা প্রথমে 2 লিখছি, 2 এর পরে 0, 4, 6, 8, 9। তাহলে আমরা পাইলাম কি 6টি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এখানে পাইলাম 6টি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, এখানে পাইলাম 6টি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, 6টি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা, 6টি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। আশা করি তোমরা এই কার্ডের সংখ্যাগুলো থেকে তৈরি যে 4টা প্রশ্ন, এটা তোমরা বুঝতে পেরেছো এবং এর সাথে সাথে তোমরা এগুলো খাতায় লিপিবদ্ধ করবে। শেষ পর্যন্ত তোমাদের এই অঙ্কগুলো কাজে লাগবে। তোমরা খাতায় লিখবে এবং এডিটেবল করবে। তোমাদের দ্বিতীয় অঙ্ক হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া হলো। ছয়ের বৃহত্তম সংখ্যা বলতে আমরা 6টা 9কে বুঝি। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা 1 লিখে 5টা 0কে বুঝি। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত? পূর্বের সংখ্যাটি কত?
তৃতীয় প্রশ্ন হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লিখো। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লিখো। প্রশ্ন ঘ হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। আমি তোমাদের এই প্রশ্ন 4টি সমাধান দিচ্ছি, তোমরা সাথে সাথে অঙ্কগুলো খাতায় তুলে এগুলো তোমরা এইচডব্লিউ করবে। সমাধান ক 9,99,999 সংখ্যাটির পরের সংখ্যাটি হলো এর পরের সংখ্যাটি এই সংখ্যা থেকে 1 বেশি হবে। সুতরাং 99,999 এর সাথে 1 যোগ করতে হবে, যোগ 1। তাহলে আমরা পাচ্ছি 9,99,999 থেকে আমরা যদি এর সাথে 1 কে যোগ করে দেই তাহলে কত হবে? 9 লক্ষ, এখানে 10 লক্ষ হয়ে যাবে। এখানে সংখ্যাটি হবে 10 লক্ষ। নাম্বার খ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত? লিখতে হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি হবে 99,999। নম্বর গ 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লিখো। নয় লক্ষ 99,000, 9,99,999
এবারে ঘটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে 4টা শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তা থেকে তোমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা 4টা 9 কে বুঝি, অর্থাৎ 9999 কে বুঝি। আমরা এখানে বিয়োগফল পাচ্ছি, বিয়োগফল 9 আসে 10 হবে কত হলে 1 হলে হাতে 1 9 রেখে 10 মিলে গেল, হাতে 1 9 রেখে 10, 10 থেকে 10 গেলে কিছু থাকে না, 9 রেখে 10, 10 থেকে 10 গেলে কিছু থাকে না, হাতে 1, 1 থেকে 1 গেলে কিছু থাকে না। তো এখানে তোমার বিয়োগফল হচ্ছে 1। এবারে দেখো উদ্দীপক ছিল 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া হলো। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 5টা শূন্য। এখানে দেওয়া আছে 9,99,999। পরে এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি কত? এখানে একটা এর হবে, এর পরের সংখ্যাটি কত? এখানে দেওয়া আছে 1 লক্ষ। 1 লক্ষ ক্ষুদ্রতম সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত? এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লিখো। ঘ নম্বরে দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তো আমরা সমাধান করেছি 9,99,999 সংখ্যাটির পরের সংখ্যাটি হচ্ছে 10 লক্ষ। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি হচ্ছে 99,999। আর এটাকে কথায় লিখতে হবে। এটা কথায় লিখলে তোমরা দেখো এভাবে কমা ব্যবহার করো, প্রথম 3 অঙ্ক পরে, পরে 2 অঙ্ক পরে, অর্থাৎ তাহলে কমা ব্যবহার করলে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা 9,99,999। ঘ নম্বর আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা 1 থেকে 4টা শূন্যকে বুঝি, তা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা 9,999 কে বুঝি, 4টা 9 বিয়োগ করলে বিয়োগফল 1 হয়। আশা করি তোমরা 2 নম্বর সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে 3 নম্বর উদ্দীপক দেখো। 3 মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 112 বছর। 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল, মেয়ের বয়স ছিল 27 বছর। এটি হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন, মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান বয়স কত? নম্বর প্রশ্ন হচ্ছে
মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? গ নম্বর প্রশ্ন হচ্ছে 8 বছর পর মায়ের বয়স কত হবে? 8 বছর পর মায়ের বয়স কত হবে? প্রশ্ন ঘ হচ্ছে 13 বছর পর মেয়ের বয়স কত হবে? 13 বছর পর মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স কত হবে? এলো প্রশ্ন। এখন আমি তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি, তোমরা এটা ভালো করে লক্ষ্য করো এবং খাতায় তুলো। আমাদের উদ্দীপকে দেওয়া আছে মেয়ের 10 বছর পূর্বে, এখানে লিখব 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল, মেয়ের বয়স ছিল 27 বছর। সুতরাং মেয়ের বর্তমান বয়স 10 বছর পূর্বে যেহেতু 27 বছর ছিল, এখন মেয়ের বয়স 10 বছর বেড়ে গিয়েছে, মানে 27 প্লাস 10 বছর ইকুয়ালস টু 37 বছর। যে মেয়ের বয়স 10 বছর আগে 27 বছর ছিল, তার বয়স এখন 37 বছর। নাম্বার খ, মায়ের বর্তমান বয়স কত? লিখতে হবে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি বলতে বোঝায় এর মধ্যে মায়ের বয়সও আছে, মেয়ের বয়সও আছে। সমষ্টি হচ্ছে 112 বছর। মা এবং মেয়ের বয়স একত্রে 112 বছর। আমরা মেয়ের বর্তমান বয়সটা কত বের করে নিয়েছি? 37 বছর। আমরা এখানে লিখব মেয়ের বর্তমান বয়স 37 বছর। সুতরাং মায়ের বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স 37 আমরা বিয়োগ করছি, 7 আছে 12 হবে, 5 হলে হাতে 1, 4 4 আছে কত 11 হবে, 7 হলে হাতে 1, 1 থেকে 1 গেলে কিছু থাকে না, 75 বছর। অর্থাৎ আমরা মায়ের বর্তমান বয়স পেয়ে গেলাম 75 বছর। আমাদের প্রশ্নে চেয়েছিল মায়ের বর্তমান বয়স, সুতরাং আমাদের খ নম্বরের সমাধান আমরা পেয়ে গেছি। বয়স সমাধান দেখো, প্রশ্ন হচ্ছে 8 বছর পর মায়ের বয়স কত হবে? আমরা এখানে খ থেকে পেয়েছি, খ হতে পাই, খ হতে আমরা কি পেলাম? মায়ের বর্তমান বয়স পেয়েছি। মায়ের বর্তমান বয়স 75 বছর।
সুতরাং 8 বছর পর মায়ের বয়স হবে, সুতরাং 8 বছর পর মায়ের বয়স হবে 75 প্লাস 8 বছর। মানে এখন তার বয়স 75 বছর আছে, 8 বছর পরে গিয়ে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স হবে 83 বছর। 8 বছর পরে মায়ের বয়স 83 বছর হবে। আমরা গয়ের সমাধান পেয়ে গেলাম। এবার ঘতে চলে যাই। ঘতে কি বলেছে? 13 বছর পর মেয়ের বয়স কত হবে? আমরা কতে পেয়েছিলাম ক হতে পাই মেয়ের বর্তমান বয়স সাঁইত্রিশ বছর। সুতরাং 13 বছর পর মেয়ের বয়স হবে 37 প্লাস 13 বছর। 37 13 যোগ করে হচ্ছে 50 বছর। অর্থাৎ যে মেয়ের বয়স আজকে 37 বছর, 13 বছর পরে গিয়ে তার বয়স হবে 50 বছর। তোমরা গ নম্বরের সমাধান পেয়ে গেছো। এবার আমরা চলে যাব 4 নং প্রশ্নে চলে যাব। আমরা এবার আমরা 4 নং প্রশ্নে চলে যাব। 4 নং উদ্দীপকটা দেখো, এটা তোমাদের বইয়েরই একটা অঙ্ক। 4 একটি পার্কে একটি বটগাছ ও একটি পাইন গাছ আছে। একটি পাইন গাছ আছে। একটি পার্কে একটা বট গাছ ও একটা পাইন গাছ আছে। তারপরে দেখো 150 বছর পূর্বে গাছ দুইটির বয়স ছিল, গাছ দুইটির বয়সের যোগফল ছিল, বা গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। 2961 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স গাছটির বয়স 1432 বছর। এটা হচ্ছে উদ্দীপক। 4 নম্বর উদ্দীপক হচ্ছে একটা পার্কের একটি বটগাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 1961 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর। এবার প্রশ্ন হচ্ছে বর্তমানে গাছ দুটির বয়স কত? বর্তমানে গাছ দুটির বয়স কত? গাছ দুটির বয়স কত?
খ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে বট গাছটির বয়স কত? বর্তমানে বট গাছটির বয়স কত? গ নম্বর প্রশ্ন হচ্ছে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 100 বছর পর গাছ দুটির বয়সের সমষ্টি কত হবে? 100 বছর পর